বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আজকের ফেসবুক লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছো, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আজকের ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা সাহিত্য অংশের পদ্য অংশ থেকে আজকে পদ্যাংশের একটি বিষয় আলোচনা করব। আমি জিএম ফারুক তোমাদের আজকের এই ক্লাসে সংযুক্ত আছি তোমাদের সাথে। চলো আমরা আজকের পাঠ সম্পর্কে একটু জানি। শিক্ষার্থীরা, আমরা এই ছবিগুলি একটু খেয়াল করি, ছবিগুলি দেখি। এখানে যেই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা জানবে যে এই ছবিটাতে এখানে একটা প্রশিক্ষণ চলছে। অর্থাৎ এখানে প্রশিক্ষণার্থীরা দাঁড়িয়ে আছেন, পাশে কেউ একজন কিভাবে অস্ত্র চালাতে হয়, বন্দুক চালাতে হয়, সেই ধরনের একটা প্রশিক্ষণ এখানে চলছে। এখানে তারা বোঝা যাচ্ছে যে এটা কিছুটা গেরিলা যুদ্ধ ধরনের, পানি, বন, জঙ্গলের ভিতর দিয়ে অস্ত্র হাতে পোশাক আশাকে গ্রামের মানুষ, অর্থাৎ এখানে যে পোশাক আশাক দেখছো তোমরা, এই ধরনের পোশাক আশাক, গেঞ্জি, লুঙ্গি পরা, এতে দেখো একটা লুঙ্গি পরা, এই ধরনের পোশাক আশাকে তারা যুদ্ধে অংশগ্রহণ করছে। এই ছবিটা তোমরা দেখছো যে তারা যুদ্ধে অংশগ্রহণ করছে, আর এই ছবিতে মনে হচ্ছে যে আনন্দ এবং উল্লাস তাদের। এই যে এখানে হাসি মুখ, এটা হাসি মুখ, অস্ত্র উঁচিয়ে এভাবে আনন্দ উল্লাস করে। যুদ্ধ পরবর্তী সময়ে যখন যুদ্ধ জয়লাভ করে, যে দল জয়লাভ করে সেই দল এভাবে অস্ত্র উঁচিয়ে আনন্দ উল্লাস করে। এরপর দেখছো যে আনন্দ উল্লাসের পরবর্তী প্রকাশ, লাল সবুজের একটি পতাকা হাতে নিয়ে একটা বালক দৌড়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মাঝখানে দেখো একটা চিহ্ন এসেছে। নিশ্চয়ই তোমরা যেহেতু নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা এই চিহ্নটার সাথে পরিচিত। অর্থাৎ সব মিলিয়ে এই ছবি থেকে শুরু করে, প্রস্তুতি থেকে শুরু করে আনন্দ উল্লাস, তারপর সর্বশেষ এই চিহ্ন আমাদেরকে বলে দিচ্ছে যে সমস্ত বিষয়গুলি আমাদেরকে 1971 সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা জানি 1971 সালে, আমরা 71 সালের পূর্ব পর্যন্ত আমরা পরাধীন ছিলাম। সেই পরাধীন রাষ্ট্র থেকে আমরা যে যুদ্ধের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই লড়াইয়ের নামই ছিল মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তোমাদের বইয়ের পদ্যাংশে একটি কবিতা আছে। সেই কবিতাটি হচ্ছে আজকে আমাদের পাঠ। আজকের পাঠ হচ্ছে সাহসী জননী বাংলা। সাহসী জননী বাংলা লিখেছেন কবি কামাল চৌধুরী। চলো আমরা আজকের এই পাঠের শিখন ফল জেনে নেই। আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, কবি কামাল চৌধুরীর পরিচয় বলতে পারবে, কবিতাটি শুদ্ধরূপে আবৃত্তি করতে পারবে, কঠিন শব্দের অর্থ ব্যাখ্যা করতে পারবে, কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবে, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে বাঙালি জাতির সাহসী অবদানের কথা জানতে পারবে, দেশপ্রেম জাগ্রত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার আজকের কবিতার যে কবি কামাল চৌধুরীর পরিচয় জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানলে খুশি হবে যে কবি কামাল চৌধুরী আমাদের কুমিল্লার কবি। ওনার বাড়ি কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার বিজয়করা গ্রামে। অর্থাৎ 14গ্রাম আমাদের কুমিল্লা জেলারই একটা উপজেলা। সেই উপজেলার এই বিজয়করা নামক গ্রামে কবি কামাল চৌধুরী 1957 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি জন্মগ্রহণ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, যেহেতু আমরা কুমিল্লার মানুষ, আমাদের এই কবি কামাল চৌধুরী উনিও কুমিল্লার। আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই যে এই কামাল চৌধুরী, উনি কবি হিসেবে কামাল চৌধুরী নাম হলেও ওনার পূর্ণ নাম হচ্ছে ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, এটা হচ্ছে ওনার পূর্ণ নাম। আমরা কুমিল্লার মানুষ হিসেবে এই নামটি
ওনার পূর্ণ নামটা আমাদের জেনে রাখা উচিত। উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। ওনার পিতার নাম হচ্ছে আহমদ হোসেন চৌধুরী, মাতা বেগম তাহেরা হোসেন। শিক্ষা জীবন উনি এসএসসি পাশ করেছেন 1973 সালে নারায়ণগঞ্জের গুড নাইল হাই স্কুল থেকে। এইচএসসি পাশ করেছেন 1975 সালে ঢাকা কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2006 সালে উনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। কবি কামাল চৌধুরী কর্মজীবনে উনি সরকারি চাকরিজীবী ছিলেন। তোমাদেরকে এইটাও একটু বলে রাখি যে উনি সরকারি চাকরি করতে গিয়ে উনি সরকারের সর্বোচ্চ পদবীধারী একজন চাকরিজীবী ছিলেন। উনি শব্দ ও ছন্দ সচেতন এবং নিরীক্ষাপ্রবণ এ কবি বাংলা কবিতায় পরিশ্রুত ধারার অন্যতম প্রধান প্রতিনিধি। অর্থাৎ উনি বাংলা কবিতার জন্য একটা নতুন ধারা সৃষ্টি করেছেন। কবি কামাল চৌধুরীর যে বিখ্যাত কাব্যগ্রন্থগুলি আছে তার ভিতরে মিছিলের সমান বয়সী, টানাপোড়েনের দিন, এই পথ এই কোলাহল, এসেছি নিজের ভোরে, ধুলি ও সাগর দৃশ্য, হে মাটি পৃথিবীপুত্র, পান্থশালার ঘোড়া, আর কিশোরদের জন্য আছে আপন মনের পাঠশালাতে। কবি কামাল চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও উনি আরও এরকম অনেক সম্মাননায় উনি ভূষিত হয়েছেন। এ হচ্ছে আমাদের কুমিল্লার গর্ব। আমরা কুমিল্লার গর্ব হিসেবে ওনাকে ধরে নিতে পারি কবি কামাল চৌধুরী। আমরা ওনার পরিচিতি জেনে নিলাম। তো চলো আমরা একটু জেনে নেই এই আজকের যেই কবিতা সাহসী জননী বাংলা। সাহসী জননী বাংলাটা কবি কামাল চৌধুরীর এই কবিতাটা ধুলি ও সাগর দৃশ্য নামক কাব্যগ্রন্থে অন্তর্গত আছে। এই বইটাতেই ওনার এই কবিতাটা আছে, সাহসী জননী বাংলা। আর ওনার বই আছে কবিতা সমগ্র, অর্থাৎ এরকম বইয়ের আরও বইয়ে যে সমস্ত ভালো বিখ্যাত কবিতাগুলি আছে সে সমস্ত কবিতা নিয়ে একটা কবিতা সমগ্র বই আছে। সেই গ্রন্থ থেকে এই কবিতাটিতে সংকলিত হয়েছে, অর্থাৎ তোমাদের পাঠ্য হিসেবে নেওয়া হয়েছে। তো চলো আমরা কবিতাটি পড়ি। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি পড়ার আগে আমি তোমাদেরকে একটু বলে নেই। তোমরা এখানে দেখবে এই পুরো কবিতার মধ্যে কবিতার মাঝখানে এরকম কিছু ডট ডট দেওয়া আছে। এর অর্থ হচ্ছে কবি এখানে বলেছেন তোদের অসুর নৃত্য, এরপরে ডট ডট ডট, ঠা ঠা হাসি, ডট ডট ডট। এর মানেটা হচ্ছে অসুর নৃত্য। কবি এই কথার মধ্যে এখানে সীমাবদ্ধ থাকেননি। ওনার ভাবটা আরও অনেক বিস্তৃত ভাব, কিন্তু এই ভাবটা বিস্তারিত এখানে উনি প্রকাশ করেননি। কারণ মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের ভাবের কোনো শেষ নেই। মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের জানা, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কষ্ট, এগুলির কোনো শেষ নেই। এগুলি বিবরণ দিয়ে শেষ করা যাবে না। লিখতে গেলে বিশাল ইতিহাস। এই জন্য কবি কী করেছেন, যেহেতু এটা কবিতা, এটার কলেবর যেন বড় না হয়ে যায়, এই জন্য কবি ডট ডট দিয়ে বিশাল একটা দৃশ্যপটকে, বিশাল একটা কাহিনীকে সংক্ষিপ্তভাবে আমাদের কাছে এখানে উপস্থাপন করেছেন। আমরা আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলি আরও বিস্তারিত জানব। তোদের অসুর নৃত্য, ঠা ঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। প্রিয় শিক্ষার্থীরা, কবি শুরু করেছেন তোদের অসুর নৃত্য। এখানে আমাদের বুঝতে হবে যে তোদের বলতে সম্বোধন করা হয়েছে 71 সালে বাঙালিরা যাদের সাথে যুদ্ধ করেছিল তাদেরকে কবি এখানে তোদের বলে সম্বোধন করেছেন। তোদের অসুর নৃত্য। নৃত্য তো আমরা বুঝি নাচ, কিন্তু এখানে বলেছে অসুর নৃত্য। তাহলে আমাদেরকে বুঝতে হবে অসুর নৃত্য মানেটা কি। অসুর শব্দটা হচ্ছে হিন্দু ধর্মের যে সমস্ত ঠাকুর দেবতারা আছে, দেবতাদের অপশক্তি, দেবতাদেরকে যারা ক্ষতিগ্রস্ত করে, দানব দৈত্য, এই ধরনের শক্তিকে বলা হচ্ছে অসুর। এখানে তোমাদের একটা ছবি দেখো, এই হচ্ছে হিন্দুদের একজন দেবী। দেবীকে আক্রমণ করার জন্য দেখো অস্ত্র হাতে একজন এসেছে এখানে। দেবীকে আক্রমণ করেছে নিচে আরেকজন। দেবীর বাহন হিসেবে যেই একটি প্রাণী আছে সেই প্রাণী নিচের ওই শক্তিটাকে আঘাত করেছে।
আর এই শক্তিটা যখন দেবীকে আঘাত করতে গেছে, দেবী হাত দিয়ে ওই শক্তির ধরেছে এবং দেবীর অনেকগুলি হাত, সেই হাতে কি বিভিন্ন রকম অস্ত্র আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে অপশক্তিগুলি, দেবী তো আছেনই, দেবীর বিপরীতে যেই অপশক্তিগুলি আছে এই শক্তিগুলি বলা হচ্ছে অসুর। তাইলে তোদের অসুর নৃত্য, অর্থাৎ তোদের বলতে এখানে পাকিস্তানিদেরকে, আর অসুর মানে হচ্ছে ওই পাকিস্তানিদেরকেই অপশক্তি হিসাবে অসুরের সাথে কবি তুলনা করেছেন। আর আমরা জানি নৃত্য মানে হচ্ছে মানুষ আনন্দ উল্লাস করে নাচে। পাকিস্তানিরাও 1971 সালে আমাদের এই দেশের মানুষকে হত্যা করে, এই দেশের ধন সম্পদ নষ্ট করে ওরা আনন্দ উল্লাসে ফেটে পড়তো। এই যে দেখো একজন পাকিস্তানি সৈন্য, কিভাবে বোঝা যাচ্ছে, যেহেতু তার মাথায় দেখো চাঁদ তারার একটা টুপি দেখা যাচ্ছে, এই দেখো মানুষকে কিভাবে আঘাত করেছে, ব্যাওনট দিয়ে, বন্দুক দিয়ে, ব্যাওনট দিয়ে একজন বাঙালিকে, লুঙ্গি পরা একজন বাঙালি পড়ে আছে তাকে খোঁচাচ্ছে, তাকে আঘাত করছে। এইভাবে তারা আমাদেরকে আঘাত করে করে আনন্দ উল্লাস করেছে। কবি সেটা বলেছে অসুর নৃত্য। এরপর হচ্ছে ঠা ঠা হাসি। প্রিয় শিক্ষার্থীরা, হাসি অনেক রকম, আমরা বলি মুচকি হাসি, অট্ট হাসি, এরকম বিভিন্ন রকম হাসি আছে। কিন্তু এই ঠা ঠা হাসি এই শব্দটা কিন্তু খুব বেশি প্রচলিত নয়। কবি এখানে এই ঠা ঠা হাসি বলতে বুঝিয়েছেন এখানে ভয়ঙ্কর হাসি, অর্থাৎ যেটা সাধারণ রকম হাসি নয়। ওরা নাচার সময় মানুষকে হত্যা করে, মানুষের বাড়িঘর ধ্বংস করে ওরা যে আনন্দ উল্লাস করেছে, এই আনন্দ উল্লাসের সময় যে হাসিতে পাকিস্তানিরা মেতেছিল সেই হাসিকে কবি তুলনা করেছেন ঠা ঠা হাসির সাথে। ফিরিয়ে দিয়েছি, বলছে যে তোদের এই সমস্ত সব কিছু আমরা ফিরিয়ে দিয়েছি। কে ফিরিয়ে? আমরা ফিরিয়ে দিয়েছি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ফিরিয়ে দিয়েছি। তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি বলি তোমাদেরকে 9 মাস এই বিষয়টা তোমরা জানো। 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের যুদ্ধ হয়েছিল। মার্চ থেকে ডিসেম্বর এই 9 মাস একটানা যুদ্ধ চলেছে। তো কবি বলেছেন তোদের রক্তাক্ত হাত, এইভাবে মানুষকে হত্যা করলে রক্তাক্ত হাত, অর্থাৎ পাকিস্তানিদের হাত বলে মুচড়ে দিয়েছি। মুচড়ে দেওয়া মানে এরকমভাবে মুচড়ে দেওয়া, অর্থাৎ এই যে আমাদের যে হাতের যে জয়েন্ট আছে, জয়েন্ট থেকে আমরাও কিন্তু অনেক সময় দুষ্টামি করে এরকম একজন আরেকজনকে মোচড়, কিন্তু এটা এখানে দুষ্টামির বিষয় নয়, মুচড়ে দিয়েছে, অর্থাৎ এরকম মোচড় দিয়ে দিয়েছি তোদের হাত। এইভাবে কবি শুরুতেই কবিতার পাকিস্তানিদেরকে এভাবে একটু আক্রমণাত্মকভাবে কবি এখানে উল্লেখ করেছেন পাকিস্তানিদের উপরে। চির কবিতার দেশ, ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি, খর্বদেহ, ভাত খায়, ভীতু, কিন্তু কি ঘটল শেষে, কে দেখালো মহাপ্রতিরোধ। দেখো কবিতার এই অংশে এসে বলছে আমাদের বাংলাদেশ হচ্ছে চির কবিতার দেশ। কবিতা বলতে কবি এখানে আসলে বুঝিয়েছেন যে আমাদের এই বাংলাদেশ চির কবিতার মানে হচ্ছে শান্ত, স্নিগ্ধ, ছন্দময়। অর্থাৎ এই যে দেখো একটা গ্রামের দৃশ্য, কত সুন্দর দৃশ্য, খালে বা নদীতে নৌকা চলে যাচ্ছে, সবুজ ভরা গ্রাম, পানিগুলি বয়ে যাচ্ছে, সবুজ ফসল, ফসলে আবার গ্রামের মানুষ ফসল চাষ করছে। অর্থাৎ চির কবিতার দেশ, অর্থাৎ এই বাংলাদেশ বরাবরই একটা সবুজ দেশ, শান্তিপ্রিয় একটা দেশ, সুন্দরে ভরা একটি দেশ আমাদের এই বাংলাদেশ। এরপর বলছে অর্থাৎ এই চিরসবুজ চির কবিতার দেশ ... এর মানে হচ্ছে আমাদের দেশের অনেক সৌন্দর্যকে কবি এই অল্প কথা এখানে প্রকাশ করেছেন। এরপরে বলেছেন ভেবেছিলি অস্ত্রে মাত হবে, অর্থাৎ কবি বলছেন পাকিস্তানিদেরকে উদ্দেশ্য করে যে তোরা ভেবেছিলি তোরা অস্ত্র দিয়ে, মাত শব্দের অর্থ হলো চুপ করানো, পরাজিত করা, তোদের অস্ত্র আছে, তোরা ভেবেছিলি আমাদেরকে অস্ত্র দিয়ে মাত করবি, অর্থাৎ পরাজিত করবি, চুপ করাবি। ভেবেছিলি বাঙালি অনার্য জাতি, খর্বদেহ, ভাত খায়, ভীতু। প্রথমে বলছে বাঙালি অনার্য জাতি, এরপরে বলছে খর্বদেহ, এরপরে বলছে ভাত খায়, এরপরে বলছে ভীতু। অনেকগুলি কথা। কে? পাকিস্তানিদেরকে উদ্দেশ্য করে তোরা ভাবছিলি বাঙালি খর্বদেহ মানে হচ্ছে ছোট আকারে, ছোট, ভাত খায়। পাকিস্তানিরা কিন্তু রুটি খায়, ওরা নিজেকে ভেবেছে আমরা রুটি খাই, আমরা অনেক শক্তিশালী, বাঙালি ভাত খায়, তাদের গায়ে শক্তি কম, বাঙালি ভীতু, বাঙালি একটা ভীতু জাতি। কবি এটাই বলছেন যে তোরা ভাবছিলি আমরা ভীতু, আমরা ছোট, আমরা ভাত খাই,
আমাদেরকে তোরা অনার্য জাতি বলেছিলি, মনে করেছিলি। অনার্য বিষয়টা একটু, অনার্য জাতি বিষয়টা আমরা একটু বুঝে নেই। অনার্য বিষয়টা হচ্ছে আর্যগণ ভারতে আসার পূর্ব থেকেই অনেক জাতির লোক এদেশে বাস করত, তারা অনার্য হিসেবে পরিচিত। আর্যগণ অনার্যদের ঘৃণার চোখে দেখত, অত্যাচার অবিচার করত। অনার্য হলেও বাঙালিরা যে ভীতু দুর্বল বা কাপুরুষ নয়, বরং বীরের জাতি, কবি বাঙালির সাহসী পরিচয়ের প্রতি ইঙ্গিত করেছেন। অর্থাৎ কবি এখানে বলেছেন যে এই ভারতবর্ষে আর্য এবং অনার্য, আগে যারা ছিল তারা ছিল অনার্য, আর্য যারা তারা একটু একটু সম্ভ্রান্ত, শিক্ষিত, উঁচু বংশ এই ধরনের। আর্যরা যখন আসলো, আগে যারা ছিল অনার্য তাদেরকে ঘৃণা করত, বিভিন্ন রকমের অত্যাচার জুলুম তাদের উপরে করত। এই অনার্যদের সাথে বাঙালিদেরকে বলছে, তাহলে তোরা মনে করছিলি আমরা এরকম দুর্বল অনার্য, কিন্তু কি ঘটলো শেষে? কবি এখানে ওদেরকে উদ্দেশ্য করে বলছে কি ঘটলো শেষে, কে দেখালো মহাপ্রতিরোধ। প্রতিরোধ মানে কি? তোরা আমাদেরকে আক্রমণ করেছিলি, আমরা প্রতিরোধ করেছি। মহাপ্রতিরোধ, শুধু প্রতিরোধ নয়, কি প্রতিরোধ? মহাপ্রতিরোধ। শক্তভাবে আমরা তোদের সমস্ত আক্রমণ ঠেকিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা প্রতিরোধ করেছি। এই যে দেখো প্রতিরোধের ছবি। পাকিস্তানিরা যতই আমাদের উপর আক্রমণ করুক, আমরাও কিন্তু বিভিন্নভাবে ওদেরকে প্রতিহত করেছি, প্রতিরোধ করেছি। অ আ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে, উদ্বাস্তু আশ্রয়হীন পোড়া গ্রাম, মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। দেখো কবি কত সুন্দরভাবে অনেকগুলি বিষয়কে, এই 3টা লাইন শব্দ গুনলে দেখো কতটা শব্দ এখানে হবে, কিন্তু অনেক বড় বিষয় কবি এই অল্প একটু জায়গার ভিতরে দিয়ে দিয়েছেন। প্রথমে বলেছেন অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে। কবি এই লাইন দিয়ে আমাদেরকে 1952 সালের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। 1952 সালে এই অ আ ক খ বর্ণমালার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। কার সাথে? সেই পাকিস্তানিদের সাথেই। কবি সেই কথাটা এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে 52 সালেও আমরা তোদের সাথে এই ভাষা নিয়ে সংগ্রাম করেছি, সেখানেও কিন্তু আমরা তোদেরকে দেখিয়ে দিয়েছি, আমরা সেখানেও জয়লাভ করেছি, সেখানেও আমরা তোদেরকে মেনে নিতে বাধ্য করেছি, রাষ্ট্রভাষা বাংলা হবে। আমরা এইভাবে বাংলাদেশের আপাময় জনগণ, প্রথমে ছাত্র সমাজ, পরে কৃষক জনতা, সবাই নেমে গেছিল বাংলা ভাষা আমরা আমাদের রাষ্ট্রভাষা মেনে নাও, এভাবে আমরা রাস্তায় নেমে গিয়েছিলাম। এবং পাকিস্তানিরা সর্বশেষ মেনে নিয়েছিল যে ঠিক আছে, তোমাদের রাষ্ট্রভাষা বাংলাই থাকবে। তারা উর্দুকে আমাদের উপরে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। কবি এখানে এই অল্প কথায় এই কথাটাই উল্লেখ, এরপরে বলছে তেপান্তরে ঘুরে ঘুরে, অর্থাৎ বাংলাদেশের বিস্তৃত মাঠকে, পুরো বাংলাদেশকে তেপান্তর হিসেবে। তেপান্তর মানে হচ্ছে বিস্তৃত খোলা ময়দান, যেখানে তাকালে দেখা যায় অনেক দূর পর্যন্ত, মনে হয় যেন আকাশটা এসে জমিনের সাথে লেগে আছে, এরকম জায়গাকে কবি তেপান্তর হিসেবে দেখিয়েছেন। এরপরে দেখো উদ্বাস্তু আশ্রয়হীন। তোমরা জানো উদ্বাস্তু, উদ্বাস্তু শব্দটা হচ্ছে যারা নিজ বাসভূমি থেকে বিতাড়িত হয়েছে, নিজ বাসভূমিতে থাকতে পারছে না, কোনো না কোনো কারণে তারা নিজ বাসভূমি ছেড়ে তাদের বাড়িঘর ছেড়ে চলে এসছে। তোমরা জানো এখন উদ্বাস্তু হিসেবে রোহিঙ্গারা আমাদের মাঝে অবস্থান করছে। 1971 সালের যুদ্ধের সময় এরকম হাজার লক্ষ বাঙালিও ভারতের, আমাদের বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারত গিয়ে এইভাবে উদ্বাস্তু হয়েছে। দেখো কত কষ্ট করে, এই যে বিভিন্ন রকম জিনিসপত্র, কি অবস্থা দেখো, মানুষের দিকে তাকালেই বোঝা যায় কত অসহায় অবস্থায় এই মানুষগুলি আছে। এভাবে 1971 সালে আমরা উদ্বাস্তু হয়েছিলাম, আমরা আশ্রয়হীন হয়ে গিয়েছিলাম। পাকিস্তানিরা আমাদেরকে উদ্বাস্তু করে দিয়েছিল, আশ্রয়হীন করে দিয়েছিল। তারা আমাদের গ্রামের পর গ্রাম পুড়ে দিয়েছিল, এই যে পোড়া গ্রাম। এরপরে তারা আমাদের মায়েদেরকে অপমান করেছে, আমাদের অনেক মায়েদের উপর তারা জুলুম অত্যাচার চালিয়েছে। কবি এগুলি বলছেন। এরপর সর্বশেষ বলছেন কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। বলছে এত কষ্ট তোমরা আমাদেরকে দিয়েছ, সমস্ত কষ্টগুলি এক সময় প্রতিবাদ হয়েছে। বলছে কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। কার্তুজ মানে হচ্ছে বন্দুক থেকে, আমরা এটাকে বলি বন্দুকের টোটা। বন্ধু তোমাদের বইয়ে একটু দেখবে শব্দার্থ যে বন্দুক, অর্থাৎ সহজভাবে যদি আমরা বলি বন্দুক থেকে যে গুলিটা বের হয়ে যায় সেটাই হচ্ছে কার্তুজ, এবং বন্দুকের গুলিটা দিয়েই তো প্রতিপক্ষকে আক্রমণ করা হয়। কবি এখানে বাঙালির এই আক্রমণকে
বন্দুকের কার্তুজের সাথে তুলনা করেছে। বলছে তোমরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছো, আমাদের মায়েদের অপমান করেছো, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছো, আমাদেরকে উদ্বাস্তু বানিয়ে দিয়েছো, কিন্তু সমস্ত কষ্ট একসাথে করে আমরা প্রতিবাদ করেছি। আমাদের ভিতরের সমস্ত ঘৃণা, সমস্ত মানে আক্রোশ দিয়ে আমরা তোমাদেরকে প্রতিবাদ করেছি। এই জন্য বলছে যে শেষে রক্ত ছুঁয়ে, কার রক্ত ছুঁয়ে? আমাদের অনেক মানুষকে তোমরা মেরেছো। কার রক্ত? কোনো একজনের রক্ত ছুঁয়ে মুক্তিযোদ্ধারা শপথ করেছে এই দেশ স্বাধীন করবে। এই জন্য বলছে কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। অর্থাৎ তোমাদেরকে আমরা অপমান করেছি, তোমাদেরকে আমরা মেরেছি, ঘৃণা ভরে তোমাদেরকে আমরা মেরেছি। আমাদের থেকে যেই আক্রমণ তোমাদের হয়েছে সেটা আমাদের অত্যন্ত ঘৃণা ভরা আক্রমণ ছিল, সেটাকেই কবি তুলনা করেছেন ঘৃণার কার্তুজ হিসাবে। দেখো এখানে বলছেন যে এখানে কবি বাঙালি জাতির বিস্ফোরণ মুখ ঘৃণার সম্মিলনকে বুঝিয়েছে। অর্থাৎ আমরা যে ওদেরকে চরমভাবে ঘৃণা করেছি সেটাই কবি বলছেন ঘৃণার কার্তুজ হিসেবে। সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায়, বুড়িগঙ্গা পদ্মা নদী তীর, ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায় জাগে, নীল কমলের আজাগে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কবি শুরুতেই বলছেন আমরা এতক্ষণ দেখেছি যে বাংলাদেশের মানুষ কিভাবে প্রতিহত করে, আমরা ৭১ সালের ইতিহাস জানি, কিভাবে প্রতিহত করে আমরা জয়লাভ করেছি। এই জন্য বাংলাদেশকে কবি বলেছেন সাহসী জননী বাংলা। অর্থাৎ বাংলাদেশ সাহসী দেশ, সাহসী মানুষে ভরা এই দেশ, বুকে চাপা মৃতের আগুন, আমাদের মনের মধ্যে অনেক কষ্ট, রাত জাগে পাহারায়। আমরা ৭১ সালের ৯ মাস রাত জেগে জেগে বাড়ি ঘর পাহারা দিয়েছি, বুড়িগঙ্গা পদ্মা নদী অর্থাৎ সারা দেশ, সব জায়গায় আমরা পাহারা দিয়েছি। ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, হানাদার মানে হচ্ছে পাকিস্তানি, ডাকাত বলতে এখানে পাকিস্তানিদেরকে বুঝিয়েছে। ভাই বোন কে ঘুমায়, কেউ ঘুমাতে পারে নাই। আমরা ভয়ে আতঙ্কে, পাকিস্তানিদের আক্রমণের ভয়ে বাঙালিরা তখন ঘুমাতে পারে নাই। এরপর কবি বলছেন জাগে নীল কমলেরা জাগে। এই নীল কমল, নীল রং আর কমল মানে হচ্ছে পদ্ম, নীল পদ্ম, এটা আসলে কবি এখানে একটা রূপক অর্থে এখানে ব্যবহার করেছেন নীলকমল। রূপকথার রাজকুমারদেরকে নীলকমল বলা হয়। এখানে কবি এই নীল কমলেরা জাগে অর্থাৎ ৭১ সালে যে মুক্তিযুদ্ধরা রাত জেগে জেগে আমাদেরকে পাহারা দিয়েছেন, সেই মুক্তিযুদ্ধদেরকে কবি যেই উপন্যাসের যে রূপকথার যে রাজকুমার, সেই রাজকুমারের সাথে তুলনা করেছেন। আর দেখো আমি একটা ছবি দিয়েছি যে এইভাবে তারা গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাগের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধের, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। দেখো কবি কত আক্রমণাত্মকভাবে কথাগুলি উনি বলেছেন। গ্রেনেড উঠেছে হাতে অর্থাৎ পাকিস্তানিদেরকে আক্রমণ করার জন্য আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছি, গ্রেনেড হাতে তুলে নিয়েছি। কবিতার হাতে রাইফেল, কবিতা হচ্ছে একটা নরম জিনিস। এখানে কবিতা বলতে একজন মেয়েকে বুঝাতে পারো, কবিতা বলতে নিরীহ বাঙালি মানুষকে বুঝাতে পারো, যে নিরীহ বাঙালি যে কিছু বোঝে না, সে বাধ্য হয়ে সে হাতে রাইফেল তুলে নিয়েছে। আমরা একেবারে শুরুতে তোমাদেরকে দেখিয়েছি যে কত গেঞ্জি পরা, লুঙ্গি পরা এই সমস্ত সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছে ৭১ সালে। কবি এখানে এটাই বলছে। এবার বলছে এবার বাঘের থাবা, অর্থাৎ আমরা যে তোমাদেরকে আক্রমণ করেছি এটা বাঘের থাবা। বাঘ হিংস্র প্রাণী, আক্রমণাত্মক প্রাণী, যার হাতে পড়লে কোনো রক্ষা নেই। ভোজ হবে আজ প্রতিশোধে। বলছে ভোজ মানে হচ্ছে খাওয়া দাওয়া। আমরা কোনো আনন্দ অনুষ্ঠান করলে খাওয়া দাওয়ার আয়োজন, বলছে তোদেরকে আজকে কুফুকাত করে, তোদেরকে আজকে পরাজিত করে আজকে ভোজ হবে, অর্থাৎ তোদের সাথে প্রতিশোধ নিয়ে আমরা আনন্দ অনুষ্ঠান করব, আনন্দ উল্লাস করব। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। আমরা বলি যেমন কুকুর তেমন মুগুর, অর্থাৎ তোরা যেরকম, তোদের সাথে সেরকমই আচরণ আমরা করব, তোদেরকে আমরা ছাড়বো না। তোরা আমাদের সাথে যেরকম মানে খারাপ আচরণ করেছিস, আমরাও তোদের সাথে সেরকম করব। খেলেছি মেরেছি সুখে, অর্থাৎ তোদেরকে নিয়ে দেখো কিভাবে পাকিস্তানিরা যখন চলে যায়, দেখো মাথা নিচু করে সব দাঁড়িয়ে আছে, অর্থাৎ বাঙালির কাছে তখন আত্মসমর্পণ করে, অস্ত্র মাটিতে রেখে রেখে, এই যে দেখো মাটিতে অস্ত্র রেখে রেখে আত্মসমর্পণ করেছে। বহু জায়গায় বহু পাকিস্তানিরা অনেক লাঞ্ছিত হয়েছে বাঙালিদের হাতে। এই জন্য কবি বলছেন খেলেছি মেরেছি সুখে, কারণ তোরা আমাদের উপর অনেক অত্যাচার করেছিস, এজন্য তোদেরকে মেরেও আমরা অনেক আনন্দ পেয়েছি। কান কেটে দিয়েছি তোদের, কান কেটে দিয়েছি মানে অপমান করা। এই যে দেখো, এই যে পাকিস্তানি, এখানে এই যে এটা হলো আত্মসমর্পণের দৃশ্য।
এখানেই আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে কি? নিচের পরাজয় মেনে নেওয়া। এই জন্য কবি এটাকে তুলনা করেছেন, কান কেটে দিয়েছি তোদের, অর্থাৎ তোদেরকে অপমান করে ছেড়েছি। এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। কবি আবার সর্বশেষ বলছেন, এসেছি আবার ফিরে এসেছি রাত জাগা নির্বাসন শেষে। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা উদ্বাস্তু হয়েছি, আমরা নির্বাসিত হয়ে ভারত চলে গিয়েছি। এইভাবে আমাদের জিনিসপত্র নিয়ে আমরা সীমান্ত পার হয়ে ভারত চলে গিয়েছিলাম। যুদ্ধ শেষ, আমরা স্বাধীনতা লাভ করেছি, কান কেটে দিয়েছি তোদেরকে পরাজিত করেছি। এরপর আমরা নির্বাসন থেকে ফিরে এসেছি। রাত জাগা নির্বাসন অর্থাৎ উদ্বাস্তু অবস্থায় যখন আমরা ছিলাম, এই জাতি যখন উদ্বাস্তু অবস্থায় ছিল, কত কষ্ট, না খেয়ে না ঘুমিয়ে কতভাবে আমরা ছিলাম, সেই অবস্থা থেকে আমরা ফিরিয়ে এসেছি। কিভাবে এসেছি? জননী বঙ্গে, এই বাংলা আমার মা, আমার দেশে আমার মায়ের কাছে আমি এসেছি। কিভাবে? স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে, এইভাবে পতাকা উড়িয়ে উড়িয়ে, লাল সবুজের পতাকা উড়িয়ে উড়িয়ে আমি আমার দেশে, আমরা আমাদের বাংলাদেশে ফেরত এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, কবির অত্যন্ত দক্ষতার সহিত এই কবিতাটি লিখেছেন। প্রতিটি লাইনের ভিতরে দ্রোহ কাজ করেছে, প্রতিটি লাইনের ভিতরে আমাদের পুরো ৭১ সালের পুরো ৯ মাসের যুদ্ধটাকে মনে হয় যেন কবি এই ছোট্ট একটা কবিতার ভিতরে নিয়ে এসেছেন। যেই প্রতিহিংসায় পাকিস্তানিদেরকে আমরা পরাজিত করেছিলাম, সেই সমস্ত বিষয়গুলি কবি এই কবিতার মধ্যে তুলে নিয়ে এসেছেন। তো এই হচ্ছে আমাদের কবিতা। আমরা রাত জাগা নির্বাসন বলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি আমাদের শেষ হলো। এবার চলো একটু বাড়ির কাজ দেখে নিই। বাড়ির কাজ হিসেবে তোমরা পাঠ্য বইয়ে যা আছে, কবি পরিচিতি, শব্দার্থ, বহু নির্বাচনী প্রশ্ন, এগুলি পড়বে। তারপরে বইয়ে যে সৃজনশীল আছে, সেই সৃজনশীলটা খাতায় লিখবে, লিখে অনুশীলন করবে। আমরা পরবর্তীতে ক্লাসে এগুলি দেখে নিব। আর তোমাদের জন্য 2টা অনুধাবনমূলক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ বাঙালির আক্রমণ এবং আক্রমণ শেষে জয়লাভ করে যেই আনন্দ উল্লাস, ভোজ হবে আজ, আনন্দ উল্লাস, প্রতিশোধ নেওয়ার পর আনন্দ, এই বিষয়টাকে এখানে জ্ঞান, এই বিষয়টাকে কবি এই লাইনের মাধ্যমে ফুটিয়েছেন। অসুর নৃত্য, ঠা ঠা হাসি, এই বিষয়গুলিও আমি কথা বলেছি। অসুর নৃত্য এবং ঠা ঠা হাসি বলতে কবি কি বুঝিয়েছেন, এই 2টা অনুধাবন প্রশ্ন। এইভাবে আমি মনে করব বা আমি বলবো তোমাদেরকে, এই কবিতার প্রতিটি লাইন অনুধাবনমূলক একটি প্রশ্ন, কারণ প্রতিটি লাইনের ভিতরে কবি অনেক বড় বড় কাহিনী, পুরো যুদ্ধের কাহিনীকে এখানে কবি দিয়ে রেখেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে বাড়ির কাজ। তাহলে আমাদের ক্লাস শেষ হলো। তোমরা যে যেখানে থাকো নিরাপদ থাকবে, ভালো থাকবে, সব সময়ের মতো বলবো, অভিভাবকের কথা শুনবে, লেখাপড়া করবে। বিশেষ করে এই সময়ে লেখাপড়া যদি তোমরা ছেড়ে দাও, তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, অন্যদের কি হবে না হবে, যারা নবম শ্রেণীতে আছো তোমাদের এসএসসি পরীক্ষা, যারা দশম শ্রেণী আছে তোমাদের সামনে এসএসসি, যারা নবম শ্রেণী তোমরা হয়তো 2022 সালে তোমাদের, এইভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে। তোমাদের 2 বছর পর একটা পরীক্ষা, সুতরাং তোমরা তোমাদের প্রস্তুতি নিবে, লেখাপড়ার মধ্যে থাকবে প্রিয় শিক্ষার্থীরা। আর এই সময়ে ধর্মচর্চায় থাকবে, মনটা ভালো থাকবে, খেলাধুলা করবে, ঘরের ভিতরে যতটুকু সম্ভব নিজেকে নিরাপদ রেখে চলাফেরা করার চেষ্টা করবে। তাহলে ভালো থেকো সবাই। আবারও সকলকে আল্লাহ হাফেজ।